নবজাতক সন্তানের ইমিউনি সিস্টেমটা একটু দুর্বল থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক অংশে থাকে না, যার পরিপ্রেক্ষিতে নবজাতক সন্তানেরা বিভিন্ন রোগ জড়তায় আক্রান্ত হয়। তাদের বিশেষ করে বিভিন্ন রকমের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এই রকমের জটিল জটিল জীবাণু দিয়া তারা অতি দ্রুত কিন্তু বিভিন্ন রকমের রোগ জড়তার শিকার হয়। এক্ষেত্রে পিতামাতা, গার্ডিয়ানরা খুব অনেক গার্ডিয়ানরা ভেঙে পড়ে, অনেক গার্ডিয়ানরা দুর্বল হয়ে যায়। আহা, আমার সন্তান বুঝিন তাহলে বড় ধরনের কিছু একটা হয়ে যাবে, আমার সন্তান খারাপ লক্ষণে চলে যাচ্ছে, এরকমের একটা মন মানসিকতা নিয়ে তারা কিন্তু সবসময়ের জন্য একটা টেনশনে থাকে। শুধু মা যে টেনশনে থাকে এটাই না, বাবাও টেনশনে থাকে। মা আছে, ধরুন মা আছে সিলেটে, মা আছে ময়মনসিংহে, মা আছে ঢাকা, বাবা আছে খাগড়াছড়িতে, বাবা আছে মহলছড়িতে, বাবা আছে রাঙামাটিতে। কথার কথা বলছি, এরকমের যখনই ফোন দেয়, মা বলে যে সন্তানের অবস্থা বেশি একটা ভালো না, সন্তানের ব্লাডে ইনফেকশন ধরা পড়েছে, সন্তানের সিরিয়েক্টিভ প্রোটিন সিআরপি এটা স্বাভাবিকের চাইতে একটু বেশি। এমতো অবস্থায় পিতা শুনে, পিতাও তার ঠিক মতন সে ডিউটি করতে পারে না, মনের ভিতরে একটা চিন্তা, ঘুমাতে গেলে ঘুম হয় না। শুধু বাবাই যে চিন্তা করে এমন না, মাও কিন্তু চিন্তা করে। যদিও আমরা বলে থাকি এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, কিন্তু বিশেষ গবেষণায় দেখা গেছে যে একটা সন্তান তার বাবার কাছেই কিন্তু নিরাপদ। বাবার মতন এত আশ্রয়দাতা, এত নিরাপদদাতা পৃথিবীতে আর কেউ নাই। মাকে তো আছেই, মায়ের পরেই বাবা। তো এই সন্তানের জন্য পিতামাতা কি করবে, নবজাতকের জন্য কি করবে? হ্যাঁ, নবজাতকের জন্য অনেক কিছুই করার আছে। এই ব্যাপারটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে ছাড় দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব সন্তানের জন্য পিতামাতার কর্তব্য, সন্তানের রোগ জড়তা হলে পিতামাতার কর্তব্য, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জি, নবজাতকের আগেই বলেছি ইমিউনি সিস্টেমটা দুর্বল, যার পরিপ্রেক্ষিতে তাদের একটু রোগ জড়তা একটু বেশিই হয়, যার পরিপ্রেক্ষিতে আপনাকেও একটু বেশি পরিচর্যা করতে হবে। আপনাকে এই নেটাল কেয়ার সম্পর্কে জানতে হবে, নবজাতকের পরিচর্যা সম্পর্কে জানতে হবে। এই পরিচর্যা সম্পর্কে যদি আপনি জানেন তাহলে বাচ্চাটাকে কিন্তু আপনি বড় ধরনের রোগ জড়তাও যদি হয় সেখান থেকেও কিন্তু আপনি নিজের পরিচর্যার মাধ্যমে কিন্তু বাচ্চাটাকে ভালো করে তুলতে পারবেন। আর যদি সঠিকভাবে নিউনেটাল কেয়ার যদি আপনি না জানেন, অর্থাৎ বাচ্চাদের পরিচর্যার ব্যাপারটা যদি আপনার জানা না থাকে, তাহলে এই বাচ্চা কিন্তু ডে বাই ডে আরও দুর্বল হয়ে পড়বে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে যেটা করণীয়, বাচ্চাদেরকে যথা নিয়মে বাচ্চাদেরকে মা ব্রেস্ট ফিডিং করাবে, সঠিক নিয়মে ব্রেস্ট ফিডিং করাবে। বিশেষ করে স্তনটাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর আসে বাচ্চাকে দুধ খাওয়াবে। এটা আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতে বলি। যদি বাচ্চার মা বাচ্চাকে যদি দুধ ব্রেস্ট যদি ধুয়ে না খাওয়ায়, তাহলে নিপেলে, এরিওলায় ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো কিন্তু লেগে থাকে। এগুলো বাচ্চাদের মুখে যায়, মুখ থেকে ইন্টেস্টাইনে চলে যায়, পাকস্থলীতে চলে যায়, ওখানে গিয়ে বড় ধরনের ক্ষতি করে। বাচ্চাদের ডায়রিয়া হয়। কেন বাচ্চাদের ডায়রিয়া হবে? কেন বাচ্চাদের ডায়রিয়া হওয়ার তো কোনো যুক্তি আসে না। বাচ্চার বয়স 4 মাস, বাচ্চার বয়স 5 মাস, এই বাচ্চার ডায়রিয়া হবে কেন?
ডায়রিয়ার জন্য আপনি দায়ী, আপনি মা দায়ী। আপনি তো বুকের দুধ খাওয়ান, আর তো কিছু খাওয়ান না। তাহলে ওকে তো মশলা খাওয়ান না, ঝাল খাওয়ান না, হলুদ খাওয়ান না, মরিচ খাওয়ান না, দারুচিনি খাওয়ান না, এলাচি খাওয়ান না, এরকমের কোনো মশলা খাওয়ান না, ধনিয়ার গুঁড়ি খাওয়ান না। তাহলে এই বাচ্চা শুধু খায় আপনার বুকের দুধ। আপনার বুকের দুধ খাইয়ে যদি ডায়রিয়া হয়, তাহলে দোষটা তো আপনার বুকের দুধের। আপনার ব্রেস্ট ফিডিং যে করাচ্ছেন, এই ব্রেস্টের তো দোষ। আরে আসলেই ব্রেস্টের দোষ। আপনি তো বলি যে ব্রেস্ট ভালো করে ধোন, ধুয়ে তারপর আসে ও নিপেল পরিষ্কার করেন, তারপর আসে বাচ্চাটাকে দুধ খাওয়ান। কিন্তু আপনারা তো তা করছেন না, যার কারণেই তো বাচ্চাদের এই ডায়রিয়া, বাচ্চাদের এই আমাশা, বাচ্চাদের জিআরডিএসিস, বাচ্চাদের অ্যামোবিয়াসিস, বাচ্চাদের ব্যাসিলারি ডিসেন্টারি। এর কারণ আপনি মা, আপনার কারণেই হচ্ছে। একটু বাচ্চা বড় হয়েছে, বাচ্চা হাত দিয়ে এভাবে কী করতেছে, খামচাইতেছে, বাচ্চাদের নখ আপনি ছোট করে দিবেন। বাচ্চা পা লাপালাপি করতেছে, ছোটাছুটি করতেছে, বাচ্চার বয়স 8 মাস 9 মাস, ও হাঁপুড় দিয়ে হাত দিয়ে একটু দূরে যেতে পারে। তো বাচ্চার শ্বাস কাছাকাছি ছুরি, কাঁচি, দা, বটি এগুলো এগুলো রাখবেন না, এগুলো দূরে রাখবেন, খেয়ালে রাখবেন। আর বাচ্চাকে কিন্তু পর্যাপ্ত ঘুমানোর সময় দিতে হবে, বাচ্চাকে কিন্তু ঘুমাতে হবে। বাচ্চার যদি শরীর ঘামে, এই ঘামটা যদি শরীরে মজে, তাহলেই কিন্তু বাচ্চার সিওপিডি, ব্রঙ্কাইটিস, এমনকি নিউমোনিয়ার মতন কঠিন রোগ কিন্তু বাচ্চাদের হয়ে যায়। আর নিউমোনিয়ার মতন কঠিন রোগ হয়ে গেলে তার চিকিৎসা কিন্তু বাসায় বসে করা যায় না, তার চিকিৎসা কিন্তু হসপিটালাইজ। তো সুতরাং এই রকমের সমস্যা যাতে না হয়, বাচ্চা যদি একটু ঘেমে যায়, বাচ্চা ঘামতেই পারে, বাচ্চাদের একটু গরম বেশি, তো বাচ্চাকে ঘামালে একটা তোয়ালি দিয়ে, একটা রুমাল দিয়ে, একটা গামছা দিয়ে বাচ্চার গলা, বুক এগুলো একটু মুছে দিবেন। বাচ্চার গায়ে যদি গেঞ্জি থাকে, জামা থাকে, এগুলো খুলে দেবেন। আবার লক্ষ্য রাখবেন এই ফ্যানের বাতাস সরাসরি যেন বাচ্চার বুকে না লাগে। বাচ্চাকে বাতাস ফ্যানের বাতাসটা আগে ওয়ালের উপরে ছাড়বেন, টেবিল ফ্যান হলে ওয়ালের উপর ছাড়বেন, ওখান থেকে ব্যাক করে এসে বাচ্চার গায়ে লাগবে, সরাসরি যেন বাচ্চার গায়ে না লাগে। এরকমের কতগুলো লক্ষণ অবলম্বন করবেন। বাচ্চাদেরকে যথানিয়মে খাওয়াবেন। বাচ্চাদেরকে পায়খানা করার পর বাচ্চাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। হ্যাঁ, কুসুম গরম পানি দিয়ে ধোয়াই দিবেন। বাচ্চাকে বাচ্চার শরীর থেকে যেন একটা ঘ্রাণ আসে, বাচ্চার শরীর থেকে যেন একটা দুর্গন্ধ না আসে। আপনার একটা মাই কিন্তু বাচ্চাটাকে এভাবে লালন পালন করতে পারে। তো নেটাল কেয়ার, প্রিনেটাল কেয়ার, এই সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানতে ইচ্ছা করে, আপনারা সরাসরি আমাকে নক করবেন, আমি চেষ্টা করব আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল।